আচ্ছা, চ্যাপ্টার কত? এটা চ্যাপ্টার হচ্ছে 16। 16। হ্যাঁ, কমিশন এবং লোকাল ইন্সপেকশন। এখানে বলতেছে যে আপনার কমিশন মে বি ইস্যুড ফর এক্সামিনেশন অফ এ উইটনেস। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারলেন কেন কমিশন ইস্যু করা হয়। কমিশন মে বি ইস্যুড ফর এক্সামিনেশন অফ উইটনেস, সাক্ষীকে পরীক্ষা করার জন্য কমিশন ইস্যু করা হয়। ফর হোল্ডিং লোকাল ইনভেস্টিগেশন and for examination or adjournment of account under order 26। 26। তার মানে আপনি দেখলেন যে কমিশনটা কেন ইস্যু করা হয়। এক নম্বর হচ্ছে ফর এক্সামিনেশন অফ উইটনেস, দুই নম্বর হচ্ছে ফর হোল্ডিং লোকাল ইনভেস্টিগেশন, তিন নম্বর হচ্ছে ফর এক্সামিনেশন, চার নম্বর হচ্ছে ফর অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকাউন্ট। এই চারটা গ্রাউন্ডে কমিশন ইস্যু করা হয়। কয়টা গ্রাউন্ডে কমিশন ইস্যু করা হয়? চারটা গ্রাউন্ড। কি কি? ফর এক্সামিনেশন অফ উইটনেস, ফর হোল্ডিং লোকাল ইনভেস্টিগেশন, ফর এক্সামিনেশন এবং ফর অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকাউন্টস আন্ডার অর্ডার 26। On the other hand, commissions for local inspection can be issued under Order 39 Rule 7. Commissions for local inspections can be issued under Order 39 Rule 7. আমরা Order 39 এর রুল কত পর্যন্ত পড়েছিলাম? রুল 5 এর এ। তাহলে আজকে আমরা Order 39 এর রুল 5 এর এর পরে আমরা দেখব হচ্ছে Order 39 এর রুল 7, যেখানে বলা হচ্ছে লোকাল ইন্সপেকশন। আপনাকে যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে আপনাকে ভাইবা বলে জিজ্ঞেস করা হতে পারে যে কয়টি ক্ষেত্রে কমিশন ইস্যু করা যায়, কয়টি ক্ষেত্রে কমিশন ইস্যু করা যায়। আপনি বলতে হবে 4টি ক্ষেত্রে। কেন? ফর এক্সামিনেশন অফ এ উইটনেস, ফর হোল্ডিং দ্য লোকাল ইনভেস্টিগেশন, ফর এক্সামিনেশন, তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকাউন্ট। এই গ্রাউন্ডগুলোতে কি করা হয়? কমিশন ইস্যু। খেয়াল করেন, কমিশন টু এক্সামাইন উইটনেস, একজন উইটনেসকে এক্সামাইন করার জন্য কখন কমিশন ইস্যু করা? আন্ডার রুল 1 to 4 অফ অর্ডার 26, অর্ডার 26 এর রুল 1 থেকে 4 পর্যন্ত। অর্ডার 26 এর রুল 1 থেকে 4 পর্যন্ত। Commission may be issued for the examination of any person who is resident within the local limits of the jurisdiction, of the court, and also in respect of the person who are unable to attend the court due to sickness, infirmity, person exempted under sections 132 and 133 of the code for attending the court. Sickness or infirmity must be the kind which will make the person unable to attend the court for the considerable long time. Only temporary illness or infirmity cannot be the ground for issuing the commission to examine that person. তার মানে এতটুকু পরে আপনি কি বুঝতে পারলেন? এতটুকু পরে এটা আপনার কাছে স্পষ্ট যে কমিশন চারটা ক্ষেত্রে ইস্যু করা হয়। ফর এক্সামাইন দ্য উইটনেস, ফর হোল্ডিং লোকাল ইনভেস্টিগেশন, ফর এক্সামিনেশন or adjustment of account। এই ক্ষেত্রে প্রথমে যে ফর এক্সামিনেশন অফ উইটনেস, এটা অর্ডার 26 এর রুল 1 থেকে 4 পর্যন্ত বলা আছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে অর্ডার 26 এর রুল 1 থেকে 4 পর্যন্ত যে কমিশন ইস্যু করবেন সেটা হচ্ছে এক্সামিনেশন অফ উইটনেস। এখন যে ব্যক্তি সাক্ষী, সে তো আদালতে এসে সাক্ষী দিতে হবে। সে আদালতে না এসে কিভাবে সাক্ষী দিবে? এক্ষেত্রে বলা হচ্ছে যদি ওই ব্যক্তি কি হয়, ওই ব্যক্তি আদালতে উপস্থিত হওয়াটা
মানে উপস্থিত হতে আনেবল হয়ে পড়ে, ওই ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, ওই ব্যক্তি যদি ইনফার্মিটিতে ভোগে, ওই ব্যক্তিকে যদি আদালতে হাজির হওয়া থেকে 132 এবং 33 ধারা অনুযায়ী, কোডের 132 এবং 133 ধারা অনুযায়ী যদি আদালতে হাজির হওয়া থেকে তাকে কি দেওয়া হয়, অব্যাহতি দেওয়া হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিদের ক্ষেত্রে সাক্ষ্য সংগ্রহের জন্য, সাক্ষ্য কালেকশনের জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। আদালত কমিশন ইস্যু করতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্যক্তি সিকনেস বা ইনফার্মিটিতে ভুগতেছে, ওই ব্যক্তি যদি আপনার হচ্ছে কোনো টেম্পোরারি ইলনেস অর ইনফার্মিটিতে ভোগে থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনার ওই ব্যক্তির জন্য কমিশন ইস্যু করাটা কি হবে না, ঠিক হবে না। Only temporary illness or infirmity cannot be a ground for issuing the commission to examine the witness. তার মানে যদি কোনো ব্যক্তি এমন কোনো অসুস্থতা ভোগে বা এমন কোনো বিকলাঙ্গতায় ভোগে যেটা হচ্ছে পার্মানেন্ট, যেটা টেম্পোরারি না, যেটা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু এই মুহূর্তে সে আদালতে হাজির হওয়া সম্ভব না, কিন্তু তার সাক্ষী আদালতে, তার সাক্ষ্য হচ্ছে আদালতে খুবই প্রয়োজন মামলাটা প্রপার ডিসপোজালের জন্য, সেই ক্ষেত্রে আদালত কমিশন ইস্যু করতে পারে ফর এক্সামিনেশন অফ উইটনেস। এতটুকু ক্লিয়ার? তারপরে খেয়াল করেন এখানে বলতেছে, সো দ্য কোশ্চেন অফ ইস্যুইং এ কমিশন ইজ এ ম্যাটার অফ জুডিশিয়াল ডিসক্রিশন। তার মানে কমিশন ইস্যু করবে কি করবে না এটা আদালতের কোন ধরনের ডিসক্রিশন? জুডিশিয়াল ডিসক্রিশন। Some proof is required for the satisfaction of the court as the sickness or infirmity of the person. কোন পক্ষ যদি মামলার বাদী বা বিবাদী কোন পক্ষ যদি দাবি করে যে ওই সাক্ষী আদালতে হাজির হতে পারছে না কারণ সে এই রকমের সিকনেস বা ইনফার্মিটিতে ভুগতেছে, সেক্ষেত্রে আদালতকে স্যাটিসফাইড করার জন্য তাকে কিছু প্রমাণ দাখিল করতে হবে, তাকে কিছু প্রমাণ দাখিল করতে হবে। এখন কোনগুলো হতে পারে প্রমাণ যে ওই ব্যক্তিটা আসলে সিকনেস অথবা ইনফার্মিটিতে ভুগতেছে? এই ক্ষেত্রে কেস রেফারেন্স দিয়ে স্পষ্ট করে এখানে বলা হচ্ছে, an application for issuance of such commission, an application for issuance of such commission is to be supported by medical certificate if any and also by an affidavit. তার মানে আপনাকে এই দুইটা বিষয়, এই দুইটা হচ্ছে আপনার ডকুমেন্ট সহ আপনাকে আদালতে আবেদন করতে হবে যখন আপনি কমিশনের জন্য আবেদন করবেন। যখন আপনি আদালতে কমিশনের জন্য দরখাস্ত দিয়ে বলবেন যে আমার সাক্ষী অসুস্থ বা আমার সাক্ষী ইনফার্মিটিতে ভুগতেছে, সেক্ষেত্রে তার সাক্ষীর মানে ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আদালত থেকে কমিশন ইস্যু করা হোক, তখন আপনাকে এই আবেদনের সাথে ওই ব্যক্তি যে অসুস্থ তার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং তার সাথে অ্যাফিডেভিট আপনাকে আদালতে দাখিল করতে হবে। এই সিদ্ধান্ত দেওয়া হয় 28 PLR 17 নম্বর পেজের একটা মামলায়, 12 BLC 184 নম্বর পেজের একটা মামলায়, এবং এটা বলা আছে রুল 247 থেকে 257 পর্যন্ত অফ দ্য CRO ভলিউম 1 for the relevant rules which also must taken into consideration to passing an order. অর্থাৎ এই এক্সামিনেশন অফ উইটনেস এর জন্য কমিশন ইস্যু করার অর্ডার জারি করার পূর্বে আদালতকে CRO ভলিউম 1 সিভিল রুলস এন্ড অর্ডার ভলিউম 1 এর রুলস 247 থেকে 257 পর্যন্ত আপনাকে পড়তে হবে। মনে রাখতে হবে CRO ভলিউম 1 এটাও কিন্তু আপনার সংগ্রহে থাকা প্রয়োজন যদি আপনি সিপিসি পড়তে চান, অর্থাৎ সিপিসি ভালো করে বুঝতে চান, তখন CRO ভলিউম 1 এটাও আপনি দিন ক্ষেত্রে পাবেন, এটাও আপনার সংগ্রহে রাখা দরকার। কারণ এই CRO ভলিউম 1 এর রুলগুলো এই সিপিসির পাশাপাশি অনুসরণ করা হয়। কেন? দেওয়ানি মামলা নিষ্পত্তি করার জন্য। কথা বুঝছেন? স্যার আমার একটা কথা ছিল, 2 নাম্বার মানে যে এটা ওইটা একটু পরে যে বলছেন একটু ক্লিয়ার করবেন, এটা মানে ক্লিয়ার করলে ভালো হয়। কোনটা স্যার? ওই যে মানে মেডিকেল সার্টিফিকেট মানে ইস্যু করতে হবে। আপনি যদি আদালতে মুখে গিয়ে বলেন, আবেদন দিলেন আর বললেন যে আদালত আমার যে সাক্ষী ওই সাক্ষী খুবই অসুস্থ, ওই সাক্ষী খুবই অসুস্থ,
তো ওই সাক্ষী যে অসুস্থ কিভাবে আদালত বুঝবে? আপনার মুখের কথা বিশ্বাস করবে? আপনি এখানে বলতেছে যে এখানে আপনি মেডিকেল সার্টিফিকেট, যে মেডিকেলে যে তাকে নিয়ে গেছিলেন, মেডিকেলে যে তাকে দেখাইছেন, পরীক্ষা করে যা ডাক্তার বলছে সে ইনফরমেটিতে বলতেছে সে অসুস্থ, ওই মেডিকেল সার্টিফিকেট প্লাস হচ্ছে আপনি একটা লিখিত ভাবে ওইখানে আদালতে লিখিত ভাবে অ্যাফিডেভিট সহকারে এটা দাখিল করতে হবে, অ্যাফিডেভিট সহকারে দাখিল করতে হবে। কথা বুঝছেন? ইয়েস স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন ডিসকানেক্ট হয়ে যাবে, আবার আসবে। It is considered that examination of a witness on commissions is not the normal rule, but an exception, and as such, the provisions of the relevant rules shall be followed strictly. There are many advantages of examining a witness in a court. For example, the court may take note of the demeanor of the witness, which is not possible while the witness is examined on commissions. Look at case number হচ্ছে 25 DLR 461। বলা হচ্ছে যে যখন আপনার কমিশন ইস্যু করার মাধ্যমে কোন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার জন্য আদালত থেকে কমিশন ইস্যু করা হবে, এই কমিশন ইস্যু করা মানে কি? মনে করেন আপনি একজন সাক্ষী মামলার, আপনি অসুস্থ, আপনি বাড়িতে আছেন, আপনার সাক্ষী গ্রহণ করার জন্য আদালত থেকে একজন নমিনেট অ্যাডভোকেটকে পাঠাবে, অর্থাৎ আদালত যাকে কমিশন হিসেবে যাদেরকে তালিকাভুক্ত করা আছে ওই তালিকাভুক্ত থেকে একজনকে পাঠাবে যে আপনার সাক্ষ্যটা গ্রহণ করার জন্য আপনার বাড়িতে পাঠাবে। এখন আপনার বাড়িতে যে পাঠাইতেছে সেক্ষেত্রে ওইটা কিন্তু আদালতেরই একটা অংশ। আপনি কিন্তু আদালতে যাইতে পারলে আদালতে গিয়ে আপনি কি করতেন? সাক্ষী দিতেন, মানে সাক্ষ্য দিতেন। এখন আপনি অসুস্থতার কারণে বা অন্য যে কোনো কারণে আদালতে যাইতে পারতেছেন না, যে কারণে আপনার বাসার মধ্যে এসে সাক্ষ্যটা নিতেছে। এখন বলতেছে আদালতে আপনি থাকলে এই কোডের যেই বিধানগুলো অনুসরণ করা হতো, আদালতে আপনি থাকলে এই কোডের যেই বিধানগুলো অনুসরণ করা হতো, witness on commission is not the normal rule but an exception, and as such the provisions of the relevant rules shall be followed strictly. এই রুলগুলো এখন আপনি বাসায় আসছেন, যে বাসায় আসছেন, বাসায় আসার কারণে আপনার বাসা থেকে যখন সাক্ষীটা নিতেছে, সাক্ষ্য গ্রহণ করতেছে, তখনও বলতেছে যে এই যে অ্যাডভোকেটকে দায়িত্ব দেওয়া হবে, ধরে নেওয়া হবে তিনি নিজে একজন আদালত, এবং তিনি আপনাকে আপনি আদালতে থাকলে, আপনি যদি আদালতে থাকতেন তখন আপনার জন্য যে নিয়মগুলো প্রযোজ্য হতো, ওই অ্যাডভোকেট যখন আপনার বাসায় এসে যখন কমিশনের মাধ্যমে আপনার সাক্ষ্যটা গ্রহণ করতেছে, তখন সেম নিয়মগুলো স্ট্রিক্টলি অনুসরণ করতে হবে। ওই নিয়মগুলো যেগুলো আদালতে থাকলে অনুসরণ করতে ধরে নেওয়া হবে। ওই অ্যাডভোকেট একজন মানে একটা আদালত ওই অ্যাডভোকেটকে আদালতের দায়িত্ব দিয়েই পাঠানো হবে যে এই সাক্ষীটা আদালতে এসে সাক্ষ্য দিত, কিন্তু এই সার্কামস্টেন্সের কারণে এখন উনি আদালতে হাজির হতে পারছেন না, সেক্ষেত্রে তার সাক্ষ্যটা এখন আপনি গিয়ে নিয়ে আসেন। যাকে অ্যাসাইন করবে তিনি হচ্ছেন একজন অ্যাডভোকেট কমিশনার। ওই অ্যাডভোকেট কমিশনারকে বলা হবে একজন আদালত, মানে একটি আদালতের সমান তিনি পাওয়ার এক্সারসাইজ করবেন। এই ক্ষেত্রে আপনার এটা বলার কোনো কারণ নাই যে আপনি হচ্ছে গিয়ে কি করতে পারবেন, আপনি হচ্ছে একটু মানে রিল্যাক্সেশনে থাকতে পারবেন, বাসায় বসে বসে ঘুমিয়ে আপনি সাক্ষ্য দিতে পারবেন, এরকম বলা যাবে না। অন্যদিকে বলতেছে যদিও আপনার স্ট্রিক্টলি সব ধরনের রুলস ফলো করা হবে, তারপরেও যিনি বিচার করতেছেন ওই বিচারক যেহেতু আসতেছে না কমিশনে, সেই ক্ষেত্রে আপনি যদি আদালতে গিয়ে সাক্ষ্যটা দিতেন, তাহলে আপনার যে বাচনভঙ্গি, আপনি যে কথা বলতেছেন, আপনার কথা বলার ধরন দেখেই সে বুঝতে পারতো আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন। সেক্ষেত্রে আপনার যে বাচনভঙ্গি, ওই বাচনভঙ্গিটা কিন্তু এখন আর আদালত দেখতে পারতেছে না, ওই বাচনভঙ্গিটা এখন আর আদালত দেখতে পারতেছে না। এটা হচ্ছে আপনার একটা, এখানে আপনি বলতে পারেন যে উইটনেস একটা অ্যাডভান্টেজ পাইতেছে। There are many advantages of examining witness in a court.
The court may take the note of demeanor, মানে বাচন ভঙ্গি, of the witness, which is not possible while the witness is examined on the commissions. The commissions who is appointed. কমিশন হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হবে, কমিশন হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হবে, to record the depositions of the witness is to go to the place. ওই ব্যক্তি যেখানে উইটনেস থাকে ওই প্লেসে চলে যাবে, where the witness resides. After giving the notice to the learned lawyers of the both parties. এই ক্ষেত্রে কমিশন যে ওই সাক্ষীর বাড়িতে চলে যাইতেছে, এই ক্ষেত্রে উভয় পক্ষকে কি করবে, উভয় পক্ষের আইনজীবী যারা আছে তাদেরকে নোটিশ দিবে যে আমি অমুক তারিখে আমি ওই উইটনেসের সাক্ষ্য গ্রহণ করার জন্য আমি সে যেখানে বসবাস করে সেখানে যাব। If after the notice any of the lawyers remain absent for any valid reason, the commissioner may adjourn the recording of depositions on that day, may fix another date with permission of the court. এইটার ডিসিশন দেওয়া হচ্ছে 3BLC 160। 3BLC 160 পৃষ্ঠার একটি মামলায় সিদ্ধান্ত দেওয়া হয়, যখন কোন অ্যাডভোকেট কমিশনারকে দায়িত্ব দেওয়া হবে কোন পার্টিকুলার উইটনেসের সাক্ষ্য গ্রহণ করার জন্য, তখন ওই অ্যাডভোকেট কমিশনার ওই পার্টিকুলার উইটনেস যেখানে বসবাস করে সেখানে চলে যাবে সাক্ষ্য কালেকশন করার জন্য। তবে সেখানে যাওয়ার পূর্বে ওই অ্যাডভোকেট কমিশনার ওই মামলার বাদী এবং বিবাদী পক্ষের যে আইনজীবী আছে তাদের বরাবরের নোটিশ জারি করবে যে আমি এত তারিখে ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার জন্য আমি ওই সাক্ষী যেখানে বসবাস করে সেখানে যাব, আপনারা ওই তারিখে ওই সময়ে ওই সাক্ষীর বাড়িতে উপস্থিত থাকবেন। তারপর বলা হচ্ছে যদি ওই নোটিশ পাওয়ার পরেও কোন রিজনেবল গ্রাউন্ডে কোন মানে ওই সাক্ষীর বা কোন পক্ষের কোন আইনজীবী ওই তারিখে ওই সময়ে ওই সাক্ষীর বাড়িতে উপস্থিত হতে না পারে বা উপস্থিত হতে অসমর্থ হবে এরকম মনে হয়, তখন কি করবে, তখন আপনার ওইখানে বলতেছে যে অ্যাডভোকেট কমিশনার আছে ওই অ্যাডভোকেট কমিশনারকে তারা বিষয়টা জানাবে। তখন অ্যাডভোকেট কমিশনার যদি বিবেচনা করে দেখে যে না এটা রিজনেবল কারণেই ওই পক্ষের অ্যাডভোকেট আদালতে হাজির হতে পারছে না, তখন কি করবে, তখন ওই অ্যাডভোকেট কমিশনার যে সাক্ষীর সাক্ষ্য ডিপোজিশনের জন্য ওই রেসিডেন্সে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল সেটাকে কি করে দিবে, সেটাকে আপনার পোস্টপোন বা অ্যাডজন করে দিবে পরবর্তী কোনো দিনের জন্য, যখন দুই পক্ষের আইনজীবী ওই সাক্ষীর বাড়িতে হাজির হতে পারবে ওই সময়ের জন্য। তবে মনে রাখতে হবে অ্যাডভোকেট কমিশনার যদি কি করে, অ্যাডভোকেট কমিশনার যদি এখানে আপনার এটা স্থগিত রাখার জন্য মুলতবি রাখার জন্য যদি কোনো আদেশ দেয় তাহলে সেটা অবশ্যই তিনি উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট, আদালতের পারমিশন নিয়ে তিনি এই কাজটা করবেন। তারপরে এখানে ফ্যাকচুয়াল একটা ঘটনা বলা আছে, ফ্যাকচুয়াল ঘটনা বলার পরে এখানে রায় দেওয়া হচ্ছে ইট ওয়াজ অবজার্ভ দ্যাট other side had the opportunity to cross-examine the witness but did not avail the opportunity before the death of the witness. In case of deposition of PW2, prosecution witness 2 was recorded on commissions, but he was not cross-examined, though the commissioner had to wait up to 5:30 p.m. But the lawyer for the other side did not turn up for the cross-examinations of the witness. The witness died in the meantime.
At the time of the trial, it has been argued that the evidence of PW2 cannot be taken into consideration as she could not be cross-examined. Both the High Court divisions and the Appellate Division held that evidence was admissible. খেয়াল করেন কি একটা ঘটনা এখানে ঘটছে। মনে করেন যে ক্রিমিনাল মামলায় একটা মামলা প্রমাণ করার দায়িত্ব কার? প্রসিকিউশনের। Prosecution must prove the case beyond reasonable doubt. So প্রসিকিউশনের মামলা প্রমাণ করার জন্য অবশ্যই প্রসিকিউশনকে আদালতে সাক্ষী হাজির করতে হবে তার সাক্ষ্য গ্রহণ করার জন্য। প্রসিকিউশন পক্ষের একজন সাক্ষী যিনি সাক্ষ্য দিতে এখন আদালতে আসতে অক্ষম, তখন তার সাক্ষ্য গ্রহণ করার জন্য আদালত থেকে কমিশন ইস্যু করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে কমিশনের মাধ্যমে তার সাক্ষ্য গ্রহণ করা হবে। যখন অ্যাডভোকেট কমিশনার হচ্ছে ওই সাক্ষীর সাক্ষ্য নেয়ার জন্য তার বাড়িতে বা তার রেসিডেন্সে উপস্থিত হবে, তার পূর্বে দুই পক্ষকে নোটিশ দিয়ে বলল যে আমি এই তারিখে এই সময়ে আমি ওই বাড়িতে গিয়ে ওই রেসিডেন্সে গিয়ে ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করব, আপনারা উপস্থিত থাকবেন। কেন উপস্থিত থাকবে? কারণ যখন সাক্ষ্য গ্রহণ করবে তখন অপরপক্ষের লয়ার যিনি আছেন তিনি ওই সাক্ষীকে ক্রস এক্সামিন করতে পারবেন। মনে করেন যে এখন প্রসিকিউশন পক্ষের সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করতেছে অ্যাডভোকেট কমিশনার, তারপরে আপনার এই প্রসিকিউশন পক্ষের সাক্ষী গ্রহণ করার পরে ডিফেন্স পক্ষের যে লয়ার থাকবে, ডিফেন্স পক্ষের লয়ার কি করবে? ওই প্রসিকিউশন পক্ষের সাক্ষীকে ক্রস এক্সামিনেশন করবে। এখন কমিশনে নেয়ার পর বিকেল 5:30 পর্যন্ত অপেক্ষা করতেছে, অপরপক্ষের আইনজীবী গিয়ে তাকে ক্রস এক্সামিন করতেছে না। ওই 5:30 বাজতে বাজতে ওই সময়ের মধ্যে ওই পক্ষের যে প্রসিকিউশন পক্ষের যে উইটনেস ছিল তিনি মারা গেছে, যার কারণে তার আর ক্রস এক্সামিন করা সম্ভব হয়নি। যখন বিচার চলতেছে, যখন আদালতে বিচার হচ্ছে, তখন ডিফেন্স পক্ষের যে লয়ার আছে তারা বলতেছে, ডিফেন্স পক্ষের যারা আছে তারা বলতেছে PW2 যে কমিশনের মাধ্যমে যে সাক্ষী দিয়েছে তাকে ক্রস এক্সামিন করার কোনো সুযোগ পাওয়া যায়নি, যার কারণে তার সাক্ষীর উপর ভিত্তি করে আসামিকে শাস্তি দেওয়া যাবে না, তার সাক্ষী বিবেচনায় নেওয়া যাবে না। তখন হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ থেকে এটা রায় দেওয়া হয় যে ইট ওয়াজ অ্যাডমিসেবল। কারণ যখন PW2 এর সাক্ষ্য গ্রহণ করা হয় তখন 5:30 পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল, ডিফেন্স পক্ষের কোন আইনজীবী গিয়ে তাকে ক্রস এক্সামিন করে নাই, এবং ওই সময়ের মধ্যে যেহেতু সে মারা গেছে তাহলে এটার সম্ভব না তাকে ক্রস এক্সামিন করা। সুতরাং এই গ্রাউন্ডে সে মারা গেছে, তাকে ক্রস এক্সামিন করা যায় না, এই গ্রাউন্ডে তার সাক্ষ্য বিবেচনা করা যাবে না, এটা বলা ঠিক হবে না। সুতরাং ওই PW2 যে সাক্ষী কমিশনের মাধ্যমে যে সাক্ষ্য দিল সেটা আদালতের কাছে অ্যাডমিসেবল হবে। ঘটনাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। কি বলেন? স্যার এখানে তো আদালত আইনজীবীদের পাঠাতে পারে, কিন্তু আদালত চাইলে কি আইনজীবী ছাড়া যে কোনো ব্যক্তিকে পাঠাতে পারে? মনে রাখবেন এই যে লোকাল ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয় এই ক্ষেত্রে মনে রাখবেন আদালত অ্যাডভোকেটের বাইরে অন্য কোনো ব্যক্তিকে পাঠাতে পারবে কিনা এটা ডিপেন্ড করবে। এখানে লোকাল ইনভেস্টিগেশন করার জন্য কিছু কোয়ালিটি দরকার, কিছু আপনার টেকনিক্যাল নলেজ দরকার। ধরেন একটা প্রপার্টি নিয়ে মামলা হচ্ছে, এখন ওই প্রপার্টি নিয়ে যদি মামলা হয় সেই ক্ষেত্রে আপনি ওই প্রপার্টির যদি ইনভেস্টিগেশন আপনাকে করতে দেয় তাহলে আপনার ওই প্রপার্টি মাপার জন্য আপনার যোগ্যতা থাকতে হবে। ওই প্রপার্টি যে আপনি মাপবেন মানে মেপে বের করবেন ওটা ল্যান্ড মানে এরিয়া ঠিক আছে কিনা, তারপরে ওই প্রপার্টির আশেপাশে কারা আছে তাদের জায়গা জমি কি এখানে ইনক্লুডেড আছে কিনা,
ওই প্রপার্টিতে আরো কি কি আছে না আছে ওই যোগ্যতার কিছু বিষয় থাকে, ওই যোগ্যতা যাদের থাকে সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাদেরকে হচ্ছে আপনার হচ্ছে গিয়ে এই ইনভেস্টিগেশন করার জন্য দায়িত্ব দিতে পারে। এটা অ্যাডভোকেট কমিশনার হতে পারে, আবার অন্য কেউ হতে পারে, একটা তালিকা থাকবে ওই তালিকা থেকে দিতে পারে। আমার কথা বুঝছেন? সেক্ষেত্রে আপনার অ্যাডভোকেট হতে হবে, নট দ্যাট। এই ক্ষেত্রে আপনি মনে রাখতে হবে যে অ্যাডভোকেট ছাড়াও অন্য কেউ হতে পারে যার এই কোয়ালিটি গুলো থাকবে এবং আদালত থেকে যাকে অনুমতি দেওয়া হবে। আমার কথা বুঝছেন? জি স্যার। তার মানে এই ঘটনা কি সুন্দর নাকি সুন্দর না? ইন্টারেস্টিং আছে? জি স্যার, আছে স্যার। আচ্ছা স্যার। কয়টা গ্রাউন্ডে কমিশন ইস্যু করা যায় বলতে পারবেন? স্যার 4টা গ্রাউন্ডে। 4টা গ্রাউন্ড। এখন আমরা কয়টা গ্রাউন্ড পড়তেছি? এখন কত নম্বর গ্রাউন্ডটা পড়তেছি আমরা? স্যার, এক্সামিনেশন উইটনেস। এক নম্বর গ্রাউন্ডটা পড়তেছি, তাই না? 1 নম্বর গ্রাউন্ডটা হচ্ছে এক্সামিনেশন অফ উইটনেস। সেক্ষেত্রে কিন্তু তার টেকনিক্যাল নলেজের তেমন দরকার হইতেছে না। এক্সামিনেশন অফ উইটনেস করার জন্য কিন্তু আপনার এখানে অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করার ক্ষেত্রে অ্যাডভোকেটকে পাঠাইতে পারতেছে, কিন্তু যখনই লোকাল ইনভেস্টিগেশনে চলে যাবেন তখন জমি জামার এরিয়া এগুলো সার্ভে করে বের করতে হবে। সিএস, আরএস খতিয়ান, বিএস খতিয়ান ওইগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে জমি মাপতে হবে, মাপার পরে সিদ্ধান্ত নিতে হবে। তখন অ্যাডভোকেট যদি ওই যোগ্যতা থাকে তাহলে তাকে দিতে পারে, বা অন্য কোনো সার্ভে বোর্ড মানে সার্ভেয়র যার যোগ্যতা আছে তাকে হয়তো বা পাঠাতে পারে আর কি। এখানে স্যার, এখানে স্যার কোর্টে না স্যার, ওই কোর্টে স্যার আইনজীবী অনেকে যারা সার্ভেয়ার হয় তাদেরকে এই দায়িত্বটা দেয়। হ্যাঁ, আর নয়তো আপনার হচ্ছে আর নয়তো যদি মনে করেন যে আরেকটা আছে না, ওই যে আমরা এদিকে দেখলাম প্রথম দিকে যে অর্ডার 39 এর রুল 7 অনুযায়ী লোকাল ইন্সপেকশন। লোকাল ইন্সপেকশন আর লোকাল ইনভেস্টিগেশনের মধ্যে পার্থক্য কি? লোকাল ইন্সপেকশন মানে হচ্ছে আপনার কোনো তেমন হচ্ছে গিয়ে মানে ওই টেকনিক্যাল নলেজ দরকার নাই, আপনি শুধুমাত্র ওই জমিতে যাবেন, জমিতে আম গাছ আছে না কাঁঠাল গাছ আছে নাকি বিল্ডিং আছে না কি আছে না আছে ওইগুলো দেখে চলে আসবেন। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি যে কাউকে নিয়োগ দিতে পারেন বা আপনি নিজেও যাইতে পারেন। আপনি বিচারক হইলে আপনি যদি মনে করেন আমি একটু ঘুরে আসবো, তা আপনি ঘুরে আসতে পারেন, আপনি নিজেও দেখে আসতে পারেন। হ্যাঁ, তা আপনি নিজে গেলেও সুবিধা, মানে আপনার এখানে তো টাকা আসতেছে, তাই না? আপনি নিজে গেলে যদি কমিশনে পাঠান তাও আপনার মনে করেন 5-6 হাজার টাকা দিতে হবে অ্যাডভোকেটকে, আর আপনি নিজে গেলে আপনার পকেটে এই টাকাটা চলে আসলো। এখন আপনি মনে করলেন আমি ঘুরে আসলাম, আবার একটা ইন্সপেকশনও করে আসলাম, দেখে আসলাম নিজে নিজে, সবকিছু আমার সুবিধা। ঠিক আছে, আপনিও যাইতে পারেন। আমার কথা বুঝছেন? ইন্সপেকশনের জন্য আর কি। হ্যাঁ, ইন্সপেকশনের জন্য। আর ইনভেস্টিগেশন যদি করতে যান তাহলে তো একটু টেকনিক্যাল নলেজ লাগবে। সেক্ষেত্রে আদালত কর্তৃক যারা ফিক্সড অ্যাডভোকেট আছে বা যারা টেকনিক্যাল নলেজের অধিকারী তাদেরকে হয়তো পাঠানো হয় আর কি। বুঝছেন? তারপর দেখেন, after recording the deposition of the witness on commission, the same cannot be read as the evidence unless the same is formally tendered before the court has been read in the court. On the point that the earliest decisions given in the case of Abed Ali versus Siddiq Ali reported in 9 GLR page number 128 was that the deposition recorded on commission, though not formally tendered, may be treated as evidence. That was the decisions of a single bench, and the decisions of 8 BLD 92 was given by the divisional bench. So the decisions is to be followed. আচ্ছা, এই জায়গাটা পড়ার দরকার নাই। ওই ডিভিশনাল বেঞ্চ থেকে বা একক বেঞ্চ থেকে সিদ্ধান্ত দিলে কোনটা প্রাধান্য থাকবে, কোনটা প্রায়োরিটি পাবে, কি হবে না হবে, ওই বিষয়গুলো এখানে বলা আছে। তবে উপরে যতটুকু বললাম, যদি কমিশন ফর এক্সামিনেশন অফ উইটনেস বলা হয় তাহলে আপনাকে অন্ততপক্ষে এই বিষয়গুলো, এই মামলার ফ্যাক্টের আগ পর্যন্ত আপনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করতে হবে। এবার চলে যান কমিশনস ফর লোকাল ইনভেস্টিগেশন। Commissions for local investigation are issued under Rule 9 of the Order 26. Order 26 এর Rule 9 অনুযায়ী কমিশন ইস্যু করা হয়। কমিশন ইস্যু করা হয় কেন? লোকাল ইনভেস্টিগেশন করার জন্য। For the purpose of elucidating any matter in dispute or for ascertaining the market value of the property. একটু ভালো করে মনে রাখতে হবে, নয়তো কিন্তু আপনি বিপদে পড়বেন। অর্ডার 26 রুল 9 এ লোকাল ইনভেস্টিগেশনের জন্য কেন
কেন হচ্ছে আপনার কমিশন ইস্যু করা হয়? নাম্বার 1, ফর দ্য পারপাস অফ elucidating any matter in dispute, মামলার কোনো বিরোধীয় বিষয় ইলুসিডেট করার জন্য, হাইলাইট করার জন্য, or of ascertaining the market value of any property, ওই সম্পত্তির বাজার মূল্য কত সেটা ডিটারমাইন করার জন্য, or the amount of means profit, ওই সম্পত্তির মিন্স প্রফিট কত হবে। ফার্স্ট সেমিস্টারে আমি মিন্স প্রফিট কি এটা পড়ানোর চেষ্টা করছিলাম। ওই সম্পত্তি মিন্স প্রফিট কত হবে সেটা ডিটারমাইন করার জন্য, ওই সম্পত্তি কতটুকু ড্যামেজ হয়ে গেছে সেটা ডিটারমাইন করার জন্য, ওই সম্পত্তির বাৎসরিক নেট প্রফিট কত হবে সেটা ডিটারমাইন করার জন্য। Elucidating any matter may include the necessity of holding local investigation as ascertain identity of the suit land when it is not specified, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কারা আছে এই সম্পত্তি আসলে কতটুকু সেটা ইলুসিডেট করার জন্য। whether the suit land as appertains to any particular plot, এটা কি কোনো পার্টিকুলার প্লট কে অ্যাপার্টেন্স করতেছে কিনা। whether the boundary given in the sale deed attracts the suit land, সেল ডিডে যে বাউন্ডারি দেওয়া আছে সেটা কি ওই বিরোধীয় যে জমি আছে ওইটাকে অ্যাট্রাক্ট করতেছে কিনা। এগুলো ডিসিশন দেওয়া হয়েছে 41 জিএলআর 243 পৃষ্ঠায়, 25 বিএলডি অ্যাপেলেট ডিভিশন পেজ নাম্বার 237, 25 বিএলডি 436 পৃষ্ঠার মামলা রায় বলা হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন করার জন্য আদেশ দেওয়া হবে অর্ডার 26 এর রুল 9 অনুযায়ী ফর ইলুসিডেটিং এনি ম্যাটার ইন ডিসপিউট, মামলার যে কোনো বিষয়কে হাইলাইট করার জন্য, যেটা কি হবে ascertain the market value of the property, the amount of means profit or the damage or the annual net profit। তার মানে এই চারটা অপশন আপনাকে মনে রাখতে হবে, মার্কেট ভ্যালু অফ দ্য প্রপার্টি, অ্যামাউন্ট অফ মিন্স প্রফিট অর ড্যামেজ অর অ্যানুয়াল নেট প্রফিট। এইগুলো ডিটারমাইন করার জন্য আদালত থেকে লোকাল ইনভেস্টিগেশনের আদেশ দেওয়া হয়। তাছাড়াও সুট ল্যান্ড নট স্পেসিফাইড হলে সেটা স্পেসিফাইড করার জন্য, যদি এটা কোনো পার্টিকুলার প্লটের সাথে রিলেটেড হয় তাহলে সেটা অ্যাপার্টেন্স করার জন্য। তারপরে বলতেছে হোয়ার দ্য বাউন্ডারি গিভেন ইন দ্য সেল ডিড অ্যাট্রাক্ট দ্য সুট ল্যান্ড, সেই বিষয়টাও ডিটারমাইন করার জন্য। অর্থাৎ আদালত অ্যাডভোকেট কমিশন ইস্যু করবে শুধুমাত্র যাদের এই নলেজ গুলো আছে ওই ধরনের ব্যক্তিকে সাধারণত অ্যাডভোকেট কমিশনার হিসেবে লোকাল ইনভেস্টিগেশনের জন্য নিয়োগ দেওয়া হবে। Some old deeds do not contain the plot number, অর্থাৎ পুরাতন যে কিছু দলিল আছে সেগুলোর মধ্যে সাধারণত প্লট নাম্বারটা কি করা হয়নি, কন্টেইন করতো না। or area of the land sold but only the boundaries is mentioned in such deed. In such cases the Kabbalah land cannot be ascertained without holding local investigation. এই ক্ষেত্রে লোকাল ইনভেস্টিগেশন ছাড়া আপনি কি করতে পারবেন না, the Kabbalah land দলিলের যে জমি cannot be ascertain করতে পারবেন না। In this connection it may be mentioned that when there is a conflict between the area mentioned in the Kabbalah and the boundary, then the boundary shall prevail. যদি কবলা এবং বাউন্ডারির মধ্যে কোনো কনফ্লিক্ট হয় তাহলে বাউন্ডারিটা প্রিভেল। আচ্ছা, এরপরে এক্সাম্পলটা পড়া দরকার নাই। In a suit an ambiguity was created as to the locations of the suit land. The case was decided by the Supreme Court of Pakistan and the matter was taken to the same court on appeal from the judgment and decree of the High Court of East Pakistan. Following observations made as follows. At least 3 boundaries were equally precisely indicated and the case was not one which could be allowed to fail on a mere conclusions of difficulty in locating the land. So from the above decision it is founded that the boundaries totally on 3 sides, there will be no difficulty in identifying the locating any land regarding which the questions is raised in the suit.
তিন সাইডের বাউন্ডারি যদি আপনি ডিটারমাইন করতে পারেন তাহলেও ধরে নেওয়া হবে যে there is no dispute, there is no difficulty in identifying the locating of the land regarding which the questions of identity is raised in a suit. তারপরে এগেইন আপনি এই যে লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন ইস্যু করা যাবে সেটা আপনি আরো কোথায় পাবেন, সেটা আপনি পাবেন হচ্ছে সিআরও ভলিউম 1 রুল নাম্বার 263 থেকে 266 পর্যন্ত। এই রুলগুলো আপনাকে বিবেচনা করতে হবে লোকাল ইনভেস্টিগেশনের আদেশ দেওয়ার ক্ষেত্রে। লোকাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কমিশন ইস্যু করার ক্ষেত্রে আপনাকে এই রুল 263 থেকে 266 পর্যন্ত অনুসরণ করতে হবে। তারপরে 3 নম্বর গ্রাউন্ডটা কেন দেখেন, 3 নম্বর গ্রাউন্ডটা কি আছে, লোকাল ইনভেস্টিগেশনে অনেকগুলো এখানে আছে। আচ্ছা, কমিশন টু ইফেক্ট দ্য পার্টিশন, অর্থাৎ বন্টন মামলার ক্ষেত্রে আপনি কমিশন ইস্যু করতে পারবেন। কোন মামলায়? বন্টন মামলার ক্ষেত্রে, বন্টন করার জন্য, বন্টন কার্যকর করার জন্য, পার্টিশন ইফেক্টিভ এর জন্য। ইন পার্টিশন সুট এট ফার্স্ট দ্য প্রিলিমিনারি ডিক্রি ইজ পাসড, যখন প্রিলিমিনারি ডিক্রি, পার্টিশন মামলা দুইটা ডিক্রি দেওয়া হবে, যখন প্রাথমিক ডিক্রি দেওয়া হবে, allotting the sums to the plaintiff and the other saham বলা হয় অংশ, saham paying the defendant if any. The parties fail to effect the partition amicably on the basis of the preliminary decrees within the time fixed by the court. যখন আপনি দেখবেন একটা পার্টিশন মামলায় আদালত থেকে প্রাথমিক ডিক্রি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনারা এটা এইভাবে বন্টন করে নেন, ওই প্রাথমিক ডিক্রির উপর ভিত্তি করেও যদি ওই যে মামলার যারা থাকবে, তারা যদি শান্তিপূর্ণভাবে পার্টিশন করতে ব্যর্থ হয়, তখন আদালত থেকে কি করা হবে, যারা সার্ভে জানে, যারা এটা পার্টিশন করতে পারবে, এরকম a survey knowing advocate commission is appointed to effect the partition. জাহানির যেটা বললো যে সার্ভে নোয়িং অ্যাডভোকেট কে কি করা হয়, আপনার নিয়োগ করা হয়, তখন এই যে সার্ভে নোয়িং অ্যাডভোকেট কে কমিশনের জন্য প্রেরণ করা হবে। The commission shall to the locality after giving the notice to the parties and after making such inquiry as may be necessary shall divide the joint property to the allottees in accordance with the share allotted to them in the preliminary decree, and he shall allot the share as far as practicable without disturbing the existence possessions of the parties. ওই প্রপার্টিতে যারা অলরেডি পজিশনে আছে তাদেরকে ডিস্টার্ব না করে, মানে তাদের বিষয়টা যত কম ডিস্টার্ব করা যায় ওইটা মেনটেন করে চেষ্টা করবে অ্যাডভোকেট কমিশনার, যিনি সার্ভে জানে, যাদের হচ্ছে এই মামলায় যাদের পক্ষে প্রিলিমিনারি ডিক্রি দেওয়া হয়েছে তাদেরকে যতটুকু সম্ভব তাদের অংশটুকু অ্যালোকেট করে দেওয়ার জন্য। There is no rule that the share of the parties are to be allowed by maintaining the possessions of the respective co-share, but almost uniformity decisions of the superior courts is that while allowing the share, the existing possession of co-share should not be disturbed. Existing possession of the co-share, অন্যান্য co-share যারা existing possession আছে তাদের অংশটা যাতে ডিস্টার্ব না করা হয় সেটা আদালত থেকে সিদ্ধান্ত দেওয়া হয়। 15 MLR অ্যাপেলেট ডিভিশন, পেজ নাম্বার 435। এই মামলাটা আপনি দেখতে পারেন। এগুলো ডিএলআর এর রেফারেন্স, এমএলআর এর রেফারেন্স, ডিএলসি এর রেফারেন্স। তারপরে 4 নম্বরে যে গ্রাউন্ডটা, কমিশন টু এক্সামাইন দ্য অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার হিসাব পরীক্ষা করার জন্য আপনি কমিশন ইস্যু করতে পারেন। an accounts knowing commissioner, যে অ্যাকাউন্টস মানে যে হচ্ছে হিসাব জানে, এরকম কমিশনারকে কি করা হবে, may be appointed in a suit in which the examine or adjustment of the accounts is necessary. ওই মামলার অ্যাকাউন্টস কি করার জন্য, পরীক্ষা করার জন্য অথবা অ্যাডজাস্টমেন্ট করার জন্য। আমি যে বললাম যে লাস্টে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, সেই জন্য এখনো লাস্টে কেউ জয়েন করতেছে, তাদেরকে আর অ্যাপ্রুভ করা হবে না। তার মানে কমিশন অ্যাজ টু দ্য এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, এটা করার জন্য আপনি কমিশন ইস্যু করতে পারেন। লোকাল ইন্সপেকশনের বিষয়টা বলা আছে অর্ডার 39 এর রুল 7 এ। দ্য ডিস্টিংশন বিটুইন দ্য লোকাল ইনভেস্টিগেশন এন্ড লোকাল ইন্সপেকশন ইজ দ্যাট the distinction has been made clear in the case of 7 MLR, page number 281। এখানে বলা হচ্ছে in this case it has been held that the meaning of local inspection is restricted by the words detentions, preservations, অর্থাৎ লোকাল ইন্সপেকশন বলতে আপনার ডিটেনশন এবং প্রিজার্ভেশন গুলোকে বোঝানো হচ্ছে।
A local inspection may be ordered when the subject matter of the suit in possession of the other party, clause A and C of sub-rule 1 of the rule 7 of rule order 39 of the code authorize any person deputed by the court to enter into any property, তাদেরকে ওই জমিতে enter into করার সুযোগ দেওয়া হবে, of any other party to the suit to do of the things for the detention, preservation, inspections. অর্থাৎ এখানে সহজ বাংলায় বলতে গেলে যদি ইন্সপেকশন অর্ডার দেওয়া হয় অর্ডার 39 এর রুল 7 অনুযায়ী, তাহলে ওই ব্যক্তি ওই জমিতে যাকে অর্ডার দেওয়া হবে, যাকে করা হবে, এর ক্ষেত্রে আপনি মনে রাখবেন পার্টিকুলার নলেজের দরকার নাই, যে রিজনেবল পারসন যার কমন সেন্স অ্যাপ্লাই করার সুযোগ আছে, যে ওই জমিতে গিয়ে বুঝতে পারবে যে ওইখানে কি কি আছে, বা ওই প্রপার্টি এখানে আছে কিনা, বা পজিশনে আছে কিনা, বা সংরক্ষণ করা হচ্ছে কিনা, বা কোনো একটা প্রপার্টি ধ্বংস করা হচ্ছে কিনা, ওই বিষয়গুলো বুঝার যার ক্ষমতা থাকবে তাকে আদালত থেকে লোকাল ইন্সপেকশন করার জন্য আদেশ দেওয়া হবে, তাকে লোকাল ইন্সপেকশনে পাঠানো হবে। তাহলে এতটুকু হচ্ছে আপনারা বাসার মধ্যে পড়ে রাখবেন লোকাল ইন্সপেকশন, লোকাল ইনভেস্টিগেশন সম্পর্কে। আপনি এই সিপিসির সেকশন 70 থেকে 75 মেবি বলা আছে, ওই সিপিসির 70 থেকে 75 যে সেকশন গুলো আছে এগুলো পড়বেন, মানে 70 থেকে 75, হ্যাঁ ওইগুলো পড়বেন, মানে সেকশন গুলোর সাথে অর্ডার গুলো মিল রেখে একসাথে পড়বেন। আমি তো অর্ডার গুলো দেখাইলাম, এখানে এই অর্ডার গুলোর সাথে সেকশন গুলো আছে। সেকশন 74 মেবি বলা আছে, সেকশন 74 মেবি বলা আছে যে আপনার হচ্ছে গিয়ে কয়টা ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারবে, যে 4টা ক্ষেত্র বললাম, এই 4টা ক্ষেত্রে প্রথমটা হচ্ছে আপনার এক্সামিনেশন অফ কি, এক্সামিনেশন অফ হচ্ছে আপনার উইটনেস, তারপর হচ্ছে 2 নম্বরে বললাম হচ্ছে আপনার কি করার জন্য, লোকাল ইনভেস্টিগেশন করার জন্য। 3 নম্বরে বললাম হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকাউন্টস, আর 4 নম্বরে বললাম কি এক্সামিনেশন না, এটা তাহলে ঠিক হয় না, কমিশন টু এক্সামাইন অ্যাকাউন্ট, এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকাউন্ট। আর 3 নাম্বারটা কি ছিল, কমিশন অফ ইফেক্ট। তাহলে এই বিষয়গুলো আপনি বিস্তারিত পড়বেন 2 জায়গা থেকে, মনে থাকবে? নেক্সট ক্লাসে আমি নেক্সট ক্লাসে ধরে ধরে জিজ্ঞেস করবো, যে না পারবেন তার ক্লাস করা দরকার নেই, এখানে ক্লাসে এসে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য বসে থাকা দরকার নেই, না শিখতে পারলে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। জি স্যার। ভালো থাকবেন।